বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ। আমি ইতিমধ্যে অনলাইনে পূর্বের দুটি ক্লাস নিয়েছি। আজ আমাদের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব গতিবিদ্যায় অধ্যায় থেকে। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 3 নম্বর অধ্যায় গতিবিদ্যা অধ্যায়, সেই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ক্রাশ। এই ক্রাশ নিয়ে আলোচনা করব। এই ক্রাশের ভিতরে অনেক মজার কিছু আছে, অনেক কিছু তোমরা দেখবে, বুঝতে পারবা। প্রথম যে বক্তব্য, প্রথম যে সংজ্ঞা, প্রথম যে ব্যাখ্যা, সেটা হচ্ছে ক্রাশ। ক্রাশ কি? আমরা এই ক্রাশের অনেকগুলো নাম আছে, সেটা আমরা জানবো। ক্রাশের ইংরেজি নাম হলো প্রজেক্টাইল বা ক্রাশ। এর আরো নাম আছে নিক্ষিপ্ত বস্তু বা নিক্ষেপক, প্রক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক, আরো নাম আছে। তো ধর, ক্রাশ কাকে বলে? যদি কোন একটা বস্তুকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে শূন্যে নিক্ষেপ করা হয়, তাকে ক্রাশ বলে। আমরা কোন একটা বস্তুকে যদি θ0 আদি করে এবং v0 বেগে নিক্ষেপ করি, ওই নিক্ষিপ্ত বস্তুটার নাম ক্রাশ বা প্রক্ষিপ্ত বস্তু। আমরা যদি কোনো বস্তু অর্থাৎ অনুভূমিকের সাপেক্ষে যদি কিছুটা কোণে উপরের দিকে নিক্ষেপ করি শূন্যে, সেটা প্রক্ষেপক বস্তু বা ক্রাশ হয়। আর তো আমরা ক্রাশ কি জানতে পারলাম। এবার ক্রাশ সম্পর্কে আর ব্যাখ্যা আমরা জানব। আমরা একটা বস্তু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো একটা বস্তু এইভাবে নিক্ষেপ করা হলো। এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুতে আমরা স্টার্টিং বিন্দু বলি, মূল বিন্দুতে আমরা যে স্থানাঙ্ক বলি সেটা হচ্ছে 0, 0 বিন্দু। এক্স অক্ষ বরাবর আমরা এটা, আর ওয়াই অক্ষ বরাবর এটা। একটা বস্তু θ0 কোণে নিক্ষেপ করা হলো এবং v0 আদি বেগে নিক্ষেপ করা হলো। কত আদি বেগে? v0 আদি বেগে। আর অনুভূমিক সাথে কত কোণে? θ0 কোণে। তো এক্স অক্ষ বরাবর এখানে, অর্থাৎ এই মূল বিন্দুতে যে তার স্থানাঙ্ক, সেটা হচ্ছে x0 আর এটা কি y0। অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার আদি সরণ x0, ওয়াই অক্ষ বরাবর তার আদি সরণ y0। আর আমরা ঠিক ধরি এই জায়গাটা, এইটুকু আছে এক্স অক্ষ বরাবর আদি বেগ ধরলাম, আর এই জায়গাটা ধরলাম ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। এক্স অক্ষ বরাবর যে আদি বেগ হয় সেটা হলো vx0, আর ওয়াই অক্ষ বরাবর যে আদি বেগ হয় সেটা হচ্ছে vy0। তাহলে এইটুক কি? vx0, আর এইটুক কি? vy0, আর এটা কি? v0। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই একটা চিত্র আঁকালাম, যেখানে এই অনুভূমিক বরাবর যে বেগটা তার নাম vx0, উল্লম্ব বরাবর যে বেগটা তার নাম vy0। স্বভাবত দেখা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে sin θ0 লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত? vy0, আর অতিভুজ কত? v0। তাহলে কি হলো? vy0 v0 sin θ0। অর্থাৎ vy0টা কি? আদি বেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, সেটা হলো v0 sin θ0। আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর আদি বেগ vy0 v0 sin θ0। অনুরূপ ভাবে আমরা যদি বলি cos θ0 কি বলি? cos θ0, তাহলে আমরা বলবো ভূমি বাই অতিভুজ। তাহলে অতএব cos θ0 কি বলবো? ভূমি মানে এখানে vx0,
আর অতিভুজ মানে ভি নট, তাহলে অতএব পি এক্স নট ইকুয়াল টু কি বলা যাবে, ভি নট কস থিটা নট। এটা হলো কি এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ, তার মানে সেটা হলো ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। তাহলে আমরা কি শিখলাম, ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট কি লিখতে পারি আমরা, ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। আর একটা কি শিখলাম, ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটু কথা শিখব, সেটা হলো আমরা জানি ত্বরণ, আমরা সরণ দেখলাম এক্স অক্ষ বরাবর আদি সরণ 0, ওয়াই অক্ষ বরাবর আদি সরণ 0, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 0 আর ওয়াই নট ইকুয়াল টু 0। আবার এক্স অক্ষ বরাবর আদিবেগ ভি এক্স নট ইকুয়াল টু কি দেখলাম, ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর আদিবেগ দেখলাম ভি নট সাইন থিটা নট। তো এবার আমরা ত্বরণ নিয়ে কথা বলবো। তো ত্বরণ আমরা জানি একটা ভেক্টর রাশি, তো এই ত্বরণের এক্স অক্ষ বরাবর যখন ত্বরণ হয় তখন হচ্ছে এক্স কি হয়, এ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যখন ত্বরণ হয় এ ওয়াই। তো একটা কথা মনে রাখবেন যে এই গ্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বস্তুটির কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ এক্স এর মান কত 0, আর ওয়াই অক্ষ বরাবর তার ত্বরণ সবসময় থাকে, সেটা হলো জি। কিন্তু এখানে কথা আছে যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হবে মাইনাস জি। কেন? কারণ আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে উপরের দিকে নিক্ষেপ করা যদি প্লাস হয় তাহলে এই যে জিটা হলো অভিকর্ষ ত্বরণ সবসময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই অভিকর্ষ ত্বরণ জিটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, সেই কারণে যদি মাইনাস জি হয়। আমি উপরের দিকে নিক্ষেপ করছি, সেটা যদি প্লাস হয় তাহলে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, এই কারণে কি হয় মাইনাস জি। এক্স ইকুয়াল টু 0 আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। ঠিক আছে, তাহলে আমরা কি আরেকটা কি শিখলাম, এক্স ইকুয়াল টু 0 আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি শিখলাম। ঠিক আছে, তো এবার আমরা আমাদের বিরাসের যে বিভিন্ন রকম সূত্র আছে, খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ সূত্র, এটা সবসময় কাজে লাগবে, অনেক উদ্দীপকে অবশ্যই কাজে লাগবে, তো সেগুলো আমরা প্রচেষ্টা করার চেষ্টা করব। তো আমরা খেয়াল করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা বস্তু এইভাবে নিক্ষেপ করলাম, এটা হচ্ছে থিটা নট কোণ, এটা হলো ভি নট আদি বেগে নিক্ষেপ করেছি, তো এটা হচ্ছে তার মূল বিন্দু বা এক্স নট ওয়াই নট বিন্দু মনে করলাম, এবং এই যে মূল বিন্দুতে টি এর মান কত এটা মনে রাখতে হবে, টি এর মান কত 0। এই টি ইকুয়াল টু যখন 0 হলো তখন এই সূত্রগুলো হলো, অর্থাৎ সময় যখন মোড়ে যায়নি, সময় যখন 0 তখন এই সূত্রগুলো হয়েছে, এটা মনে রাখতে হবে। মনে করলাম টি ইকুয়াল টু টি সময়ে একটা বস্তু এইখানে আসছে, পি বিন্দুতে আসছে, এই পি বিন্দুতে তার অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা বলতে পারি, পি এক্স ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক বললাম কি এক্স আর ওয়াই। এই পি বিন্দুতে ও থেকে, অর্থাৎ এই যে ও থেকে এখানে যেতে সময় লাগে টি সময়, টি সময় তার অনুভূমিক সরণ কত এক্স আর উল্লম্ব সরণ কত ওয়াই। আমরা জানি যে এরকম সূত্র, তোমার আমরা যে সূত্র বলবো সেটা হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র কিন্তু আমরা জানি। এই সূত্রে সাধারণ যে সূত্র, আমরা যখন বস্তুটা ওয়াই অক্ষ বরাবর গমন করছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, 1 নংকে লেখা যায় কি যায়, y is equal to vy not t plus half ay t square। অর্থাৎ y অক্ষ বরাবর এই সমীকরণকে কি লিখলাম, s এর জায়গায় y অক্ষ বরাবর সরণ কত y, y অক্ষ বরাবর আদিবেগ কত vy not, t থাকলো হাফ a এর জায়গায় ay, কারণ y অক্ষ বরাবর তার ত্বরণ কত ay t স্কয়ার, বা y is equal to vy not মানে ইতিমধ্যে আমরা বের করেছি v not sin theta not প্লাস হাফ ay মানে কত বের করেছি মাইনাস g t স্কয়ার।
বা y is equal to v naught sin theta naught minus half gt square. It is equation number 2. আমরা যদি আবার x অক্ষ বরাবর ওই 1 নং হতে 1 নংকে লেখা যায়, কি লেখা যায়? x is equal to vx naught t plus half ax t square. তাহলে x is equal to vx naught মানে ওই খেয়াল করো ওখানে আছে কি v naught cos theta naught ইনটু কি বলা যাবে t প্লাস হাফ x মানে কত কি বলা যাবে 0 ইনটু t স্কয়ার। তাহলে x is equal to v naught cos theta naught ইনটু t। ইট ইজ ইকুয়েশন নাম্বার 3 নাম্বার। এখান থেকে আরো বলা যাবে t is equal to x by v naught cos theta naught বলা যাবে t is equal to x by v naught cos theta naught। এই t এর মান আমরা 2 নং এ বসাবো। তাহলে কি হবে t এর মান যখন 2 নম্বরে বসাবো তখন সূত্রটা দাঁড়াবে অতএব আমরা লিখি t এর মান বা 2 নংকে ব্যবহার করে 3 নংকে 2 নংয়ে বসিয়ে পাই কি পাই y is equal to আমরা এখানে t বাদ করেছে এখানে v naught sin theta naught into t হবে মাইনাস হাফ gt স্কয়ার এখানে t বাদ করেছে। তাহলে কি হলো y is equal to v naught sin theta naught into t equal to কি হবে x by v naught cos theta naught মাইনাস হাফ gt স্কয়ার। t এর জায়গায় আমরা কি লিখে দিব x by v naught cos theta naught into whole square। তাহলে কি হলো আমরা লিখলাম বা y is equal to এই v naught কাটলাম x tan theta naught মাইনাস এখানে কি হলো gx square by 2 v naught square cos square theta naught। ইট ইজ ইকুয়েশন নাম্বার 4 নাম্বার। এই 4 নম্বর সমীকরণটা হলো আমাদের সেই রাশির সমীকরণ। যদি tan theta naught equal to আমরা ধরি b আর এই x স্কয়ার বাদের সম্পূর্ণটা এই যেটা এটা সম্পূর্ণ ধরি আমরা g বাই 2 v naught স্কয়ার cos স্কয়ার theta naught equal to ধরলাম c। তাহলে এই সমীকরণটা দেখাই bx cx স্কয়ার। ইট ইজ ইকুয়েশন নাম্বার 5 যেখানে কি tan theta naught equal to b আর g বাই 2 v naught স্কয়ার cos স্কয়ার theta naught equal to c। এই সমীকরণটা প্রকাশ করে যে এটা একটা প্যারাবোলা ইকুয়েশন, অর্থাৎ প্রাসের চলনের একটা প্যারাবোলা বা পরাবৃত্ত সমীকরণ বোঝায়। আমরা সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে প্যারাবোলা বা প্রাস থেকে সূত্র আমাদের এখানে যে কটা সূত্র লাগবে তার প্রথম সূত্র এই যে bx naught equal to v naught cos theta naught এটা লাগবে। তারপরে এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 2 নং সমীকরণ 3 নং সমীকরণ যা দেখিয়েছি সেই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা এই সূত্র থেকে আরো কত সূত্র আমরা বের করতে পারবো সেটা তোমাদের দেখানোর জন্য এবার চেষ্টা করব। আমরা সর্বাধিক উচ্চতায় উঠা সময় আমরা বের করব, যেটাকে আমরা tm দ্বারা ব্যক্ত করব। সর্বাধিক উচ্চতায় ওঠা সময় সেটাকে কি বের করব tm। তো আমরা জানি v is equal to v naught plus at। তাহলে y অক্ষ বরাবর এটা যদি 1 নম্বর সমীকরণ হয় y অক্ষ বরাবর 1 নং হতে পাই vy is equal to vy naught plus ayt। বস্তুটি অর্থাৎ প্রাসটি যদি সর্বোচ্চ উচ্চতায় ওঠে তাহলে সর্বোচ্চ উচ্চতায় vy equal to আমরা কি বলবো 0।
অর্থাৎ আমরা বের করতে চাই সর্বাধিক উচ্চতা ওঠার সময়, তাহলে সেই ক্ষেত্রে ভি এর মান কত? 0। ইতিমধ্যে আমরা ভি ওয়াই নট ইকুয়াল টু বের করেছি ভি নট সাইন থিটা নট, আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, আর টি ইকুয়াল টু টিএম। তাহলে সর্বাধিক উচ্চতা ওঠার সময়, উচ্চতা ওঠার ক্ষেত্রে ভি ওয়াই মান সর্বাধিক উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর তার বেগ কত, আর একটা বস্তু কতক্ষণ ধরে উপরে উঠবে ততক্ষণ তার বেগ থাকবে। বেগ যেখানে 0 সেটা সর্বাধিক উচ্চতা, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ 0 মানেই কি সেটা সর্বাধিক উচ্চতা। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, এ ইকুয়াল টু মাইনাস জি, আর টি ইকুয়াল টু টিএম। আমরা যে 1 নম্বরের মান বসিয়ে পাই, 1 নং এ মান বসিয়ে পাই কি পাই? 1 নম্বর না, আমরা এটা 2 নম্বর দেব। 2 নং এ মান বসিয়ে পাই, তাহলে 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইনটু টিএম, বা টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। এটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত সূত্র, অর্থাৎ সর্বাধিক উচ্চতা ওঠার জন্য আমাদের এই সূত্র দরকার। এক্ষেত্রে খেয়াল করবে যে আমাদের ভি নট যদি আদিবেগ জানা থাকে আর থিটা নট নিক্ষেপণ কোণ জানা থাকে, তাহলে সর্বাধিক উচ্চতায় নির্ণয় করার যে সূত্র সেটা এটা। এই সূত্রের মাধ্যমে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করে, আমরা একটা ফুটবল কিক করলাম, তো সর্বাধিক একটা সময় সর্বাধিক সময় যাবে, সর্বাধিক কত সময় যাবে সেই সূত্র আছে এটা, যেখানে তার আদিবেগ জানার দরকার, নিক্ষেপণ কোণ জানার দরকার। আমরা তো ফুটবলের সাথে সাথে যাবো না, আমরা একটা ক্রিকেট বলকে আমরা মারলাম, তাহলে 83 মতো গেল, তাহলে তো আমরা সেক্ষেত্রে আমরা বলার সাথে যাবো না, একটা সময় সে সর্বাধিক উচ্চতায় যাবে। সে যদি খাড়াও যায়, শুধু খাড়া দিকে নিক্ষেপ করা অনেক দূরে নিক্ষেপ, তা আমরা তো বলার সাথে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি নিক্ষেপণ বেগ জানি আর নিক্ষেপণ কোণ জানি, তাহলে এই সূত্রে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে কত সময় পর সে সর্বাধিক উচ্চতা আছে সে আমরা এই সূত্র থেকে পাবো। ঠিক আছে, আমাদের পরবর্তীতে সর্বাধিক উচ্চতা নির্ণয় করার সূত্র আমরা দেখব। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা এটাকে আমরা এইচ এম দ্বারা ব্যক্ত করতে পারি, নির্ণয়। তো সেই ক্ষেত্রে আমরা জানি খুবই সূত্র সহজ, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, মূল সূত্রটা জানি। এই সমীকরণ থেকে ওয়াই অক্ষ বরাবর সূত্রটাকে কি লিখতে পারি? এরকম লিখতে পারি আমরা, তো কি লিখলাম? ভি এর জায়গায় ভি ওয়াই, কারণ ওয়াই অক্ষ বরাবর, ভি এর জায়গায় ভি এর যায় ভি ওয়াই, ভি নট এর জায়গায় ভি ওয়াই নট স্কয়ার প্লাস 2 এর জায়গায় এ ওয়াই ইনটু এইচ। তো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ইতিমধ্যে তোমাদের আমি বলেছি ভি ওয়াই ইকুয়াল টু কত? সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ভি ওয়াই ইকুয়াল টু 0, আর ভি ওয়াই নট ইকুয়াল টু ইতিমধ্যে এটাও বলেছি আমি তোমাদের যে ভি নট সাইন থিটা নট। আচ্ছা, এরপরে এখানে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি বলেছি, আর এইচ ইকুয়াল টু আমরা এইচ এম বলি, কারণ সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা অতএব মান বসাই, কি হয়? 0 স্কয়ার ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার মাইনাস 2 জি ইনটু এইচ ম্যাক্সিমাম, বা এইচ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g। এই আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। আমরা 5 নম্বর সমীকরণ, আগেরটা 4 নম্বর, এটা 5 নম্বর সমীকরণ। তাহলে কি হলো? সর্বাধিক উচ্চতা, তার মানে একটা বস্তু আমরা অনেক উপরে নিক্ষেপ করেছি একটা নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট কোণে, সেই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা নির্ণয় করার সূত্র এটা। অর্থাৎ যেখানে নাকি নিক্ষেপণ বেগ আর ওই নিক্ষেপণ কোণ একই জিনিস যদি জানা থাকে, তাহলে আমরা কত একটা বস্তু অনেক দূরে নিক্ষেপ করেছি, কত উচ্চতায় উঠেছে, এই সেই সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা সবকিছু জানতে পারবো। এরপরে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে, এখন আমরা দেখব যে কিভাবে উড্ডয়ন কাল, এটাকে আরেকটা নাম আছে বিচারণ কাল। অর্থাৎ একটা ফুটবল বা ক্রিকেট বল আমরা উপরের দিকে, মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, যতক্ষণ ধরে সে শূন্যে ফ্লাই করতে থাকবে, অর্থাৎ ভাসমান থাকবে, সেই সময়টা কত আমরা বের করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সূত্র হলো, আমরা জানি মূল সূত্র
s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। যদি ও অক্ষ বরাবর ওই সূত্রকে লেখা যায় s ইকুয়াল টু ভি ওয়াই নট টি মাইনাস বা প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। তো আমরা একটা বস্তু উড্ডয়নকাল অর্থাৎ বস্তুটা আমরা এইচ না লিখি এসি লিখলে ভালো হবে। একটা বস্তু কতক্ষণ ধরে মাটির উপরে আছে, তাহলে বস্তুটা শেষে কোথায়? মাটির থেকে উপরে উঠেছে আবার মাটিতে পড়েছে, তাহলে এখানে তার উচ্চতা কত? মাটিতে পড়েছে, তাহলে উচ্চতা হচ্ছে 0। তাহলে যখন বস্তুটি ভূমিতে পড়ে তখন এস ইকুয়াল টু কি বলা যাবে, বা আমরা এইচ লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এস ইকুয়াল টু 0, এরপরে ভি ওয়াই নট ইকুয়াল টু ইতিমধ্যে বলেছি ভি নট সাইন থিটা নট, আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। তাহলে এখানে কি হয়? তাহলে অতএব আর উড্ডয়নকাল টি ইকুয়াল টু আমরা এটাকে বড় হাতের টি দ্বারা লিখবো, কারণ বিসারণকাল বা উড্ডয়নকালকে বড় হাতের টি দ্বারা ব্যক্ত করা হয়। তাহলে অতএব আমরা এস, তাহলে 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইনটু বড় হাতের টি মাইনাস হাফ জি বড় হাতের টি স্কয়ার। এখান থেকে আমরা টি কমন নিলাম, তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ বড় হাতের জি। এখানে কি বলা যাবে, এই টির মানও 0 হতে পারে, এটার মানও 0 হতে পারে, কিন্তু টির মান 0 হবে না। কেন হবে না? কারণ একটা বস্তু টির মান যদি 0 হয়, সে বস্তু উঠেই যেখানে ছিল সেখানে আছে। তাহলে আমরা কি বলবো, এখানে টি নট ইকুয়াল টু 0, তাহলে অতএব ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। আমরা সাইড চেঞ্জ করি, তাহলে হাফ জি টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, তাহলে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। কি হলো, এগুলো তোরা পার। সাইন থিটা নট ইকুয়াল টু মাইনাস হাফ জি টি, সাইড চেঞ্জ করলাম, যেখান থেকে টি এর মান 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এটা হচ্ছে বিসারণকাল। মনে রাখবে, এই বিসারণকালের মধ্যে কিন্তু উত্থানকাল আছে আর পতনকাল আছে। এখান থেকে এই জায়গায় উঠার সময় আছে আর নামার সময় আছে। আমি ইতিমধ্যে উত্থানকাল আর পতনকাল মানে বিসারণকাল, উত্থানকাল প্লাস পতনকাল ইকুয়াল টু কি বিসারণকাল বা উড্ডয়নকাল। ইতিমধ্যে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বের করে নিলাম, টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি, আর এটা আছে 2 ভি নট সাইন থিটা নট বাই জি। অর্থাৎ যদি বিসারণকালের থেকে উত্থানকাল বাদ দেয় তাহলে কি পাওয়া যায়, পতনকাল পাওয়া যাবে, অর্থাৎ ওটাও পাওয়া যাবে ভি নট সাইন থিটা নট বাই জি। এবার সর্বশেষ আমাদের যে সূত্র, সেই সূত্র হচ্ছে আমরা দেখবো কিভাবে অনুভূমিক পাল্লা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে ক্রিকেট খেলার সাইড হবে না সাইড, সেটা নির্ণয় করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, যে অনুভূমিক পাল্লা। এইটা মূলত আমাদের আজকের ক্লাসে 3 নম্বর ক্লাসের সর্বশেষ টপিক, অনুভূমিক পাল্লা, যেটাকে আমরা বড় হাতের আর দ্বারা নির্ণয় করব। আমরা ইতিমধ্যে আজকের সূত্র আমি দেখাইছি তোমাদের, যে y ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এখানে আমরা y অক্ষ বরাবর, অর্থাৎ বস্তুটা যদি ভূমিতে পড়ে, অর্থাৎ ভূমিতে পড়লে y এর মান 0, আর যে ভূমি বরাবর যে চিত্রণ দূরত্ব, এটা একটা অনুভূমিক পাল্লা। এটা হচ্ছে অনুভূমিক ভূমি বরাবর, অর্থাৎ অনুভূমিক সরণ, যার নাম কি অনুভূমিক সরণ, যেটাকে x দ্বারা লিখি, আর এটা ay টা কি উল্লম্ব সরণ, যেটা 0। এটার নাম কি বললাম, অনুভূমিক পাল্লা, অর্থাৎ অনুভূমিক সরণটা অনুভূমিক পাল্লা। তাহলে অতএব আমরা কি বলতে পারি, g ইকুয়াল টু r tan থিটা নট মাইনাস gr স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। আমরা 0 ইকুয়াল টু r sin থিটা নট বাই q স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এখান থেকে আমরা কমন নিতে পারি, দেখো খেয়াল করে, r বাই cos থিটা নট, r বাই cos থিটা নট আমরা কমন নিতে পারি, তাহলে কি থাকে sin থিটা নট, আর এখানে কি থাকে gr বাই 2 ভি নট স্কয়ার cos থিটা নট। আমরা দেখতে পারি r বাই cos থিটা নট মান 0 হবে, আর এটার মান 0 হবে, কিন্তু r বাই cos থিটা নট মান 0 হবে না, কারণ আমি একটা বস্তু লিখে পড়েছি, সেই ক্ষেত্রে r এর মান কিভাবে 0 হয়, অনুভূমিক পাল্লা 0 কখনোই হবে না, সেই ক্ষেত্রে এটার মান 0 হবে না। কিন্তু r বাই cos থিটা নট নট ইকুয়াল টু 0,
তাহলে অতএব সাইন থিটা নট মাইনাস জি আর বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার cos থিটা নট ইকুয়াল টু 0 বলা যাবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইকুয়েশন টানবো বা জি আর বাই 2 ভি নট স্কয়ার cos থিটা নট ইকুয়াল টু sin থিটা নট। তাহলে r is equal to 2 sin theta naught cos theta naught into আমরা v naught স্কয়ারটা আগে লিখি একটু ভালো হবে বাই g বা r is equal to v naught স্কয়ার 2 sin theta naught cos theta naught কে আমরা একবারে লিখতে পারি ত্রিকোণের পরিভাষায় sin 2 theta naught sin 2 theta naught বাই g। তো আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন এখানে আমরা পেয়ে গেছি। এটা বিচার করে রাশিমালা এখানেও দেখুন নিক্ষেপণ কোণ আর নিক্ষেপণ বেগ যদি জানা যায় অনুভূমিক পাল্লা 4 হবে না 6 হবে। যদি মাঠের দূরত্ব দেওয়া থাকে তাহলে যদি 50 মিটার দেওয়া থাকে আর অনুভূমিক পাল্লা হিসেবে 50 প্লাস তাহলে 6 হয়ে যাবে। আর যদি কম হয় মাঠের বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে 4 হয়। এই সম্পর্কে উদ্দীপক সম্পর্কে আর অনেক কথা সামনে ক্লাসে আলোচনা করব। তোমরা ক্লাসে থাকো, অপেক্ষায় থাকো। আমরা পরবর্তী ক্লাস আবারও নেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। আমরা আজ এখানে তৃতীয় অধ্যায় শেষ করলাম। করোনা ভাইরাসের জন্য তোমরা সবাই ঘরে থাকবে এবং ক্লাসগুলো ফলো করবে, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।